মুজিবুর রহমান মঞ্জু প্রসঙ্গ যেহেতু আসলোই, তাহলে আপনার মন্তব্যটা জেনে নেই। যেভাবে মাসুদ কামাল সমালোচনা করছেন, আপনি কিভাবে দেখেন? আসলে উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আমরা শুনছি যে তারা অনেক কিছু ইগনোর করছেন, অনেক বেশি সময় নিচ্ছেন, অনেক সিরিয়াস না। না, আমি যেটা দেখি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হঠাৎ করেই তো সব কিছু ঘটেছে, ওনাদের উপর দায়িত্ব এসেছে, ওনারা তো সেভাবে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকেন না। রাজনৈতিক দলগুলো যেমন আমরা সবসময় প্রস্তুত থাকি, সবসময় সমালোচনা করি, আমার একটা দায়বোধ তৈরি হয় যে আমি তো এটা বলেছি, আমাকে তো ক্ষমতায় গেলে এটা করতে হবে। ওনাদের তো এই ধরনের কোনো প্রিপারেশন ছিল না, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে ওনাদের যে জায়গাটা, যে এরকম একটা ক্রাইসিস, এটা তো একদম নতুন জিনিস, এটা কোনো অভিজ্ঞতার বিষয় না। যে এই অভিজ্ঞতার আগে থেকে কারো ছিল যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে, সরকার একেবারে মানে 0 to 100 সবাই পালায় যাবে, এরকম একটা ভ্যাকুয়াম হবে, এই ধরনের ঘটনা তো কেউ এক্সপেক্ট করে নাই বা এই ধরনের প্রস্তুত ছিল না। তো অপ্রস্তুতিগত একটা ত্রুটি আছে, সেটাকে আপনি সমালোচনা করবেন কঠোরভাবে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা একটা বিষয়। নাম্বার ওয়ান, হ্যাঁ, একটা সময় পার হওয়ার পরে দেন আপনাকে আমি আর কতক্ষণ মানে সুযোগ দিব, সেই জায়গায় আমরা দেখি যে ওনাদের সিনসিয়ারিটির আমি প্রশ্ন তুলব না, কারণ অলমোস্ট সবাইকে আমরা চিনি যারা আছেন, এরা দীর্ঘদিন থেকে আমাদের সমাজে বসবাস করে আসছেন, নানা বিষয়ে কথা বলে আসছেন। ওনাদের ব্যাপারে অসততার তেমন কোনো অভিযোগ নাই, দক্ষতা যোগ্যতার থাকতে পারে। যেমন ধরেন আপনি বিভিন্ন টেকনিক্যাল মিনিস্ট্রি যাদেরকে দেওয়া হয়েছে, এক একজনকে 2-3টা মিনিস্ট্রি দেওয়া হয়েছে, এক একজনের পক্ষে 2-3টা মিনিস্ট্রি চালানো সম্ভব কিনা সেটার একটা ব্যাপার আছে। তো এই নানা বিষয়, যেমন মাসুদ কামাল ভাই বলেছেন বইয়ের ব্যাপারে, এখানেও একটা কজ নিশ্চয়ই ওনারা বলেছেন যে কেন কাগজ পান নাই, কাগজের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত জায়গায়, ওখানে কিন্তু একটা মহা যে কিছু তো শাস্তিও হয়েছে, 1 কোটি টাকার নাকি একটা ঘটনা ঘটেছে। সমস্যা নাই, আমার কথা হচ্ছে যে মানুষের সবাই সফল হবে এমন তো কথা না, ফেলিউর তো থাকতেই পারে না, কিন্তু সেই ফেলিউরটাকে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং সেই ফেলিউরটা আসলে কেন হচ্ছে, আমি যেটা বলেছি যে ফেলিউরের ব্যর্থতার অভিযোগ আসছে তারা কতটা শুনছে, সেটা ফেলিউরের জবাবদিহিতা থাকা উচিত, বলা উচিত যে সরি আমরা এই কারণে ভুল করেছি। আমি কিন্তু লাস্ট যখন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা হচ্ছে, আমি স্যারকে এটা বলেছি যে স্যার আপনি তো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, আপনাকে আমরা কঠোর হতে বলবো না, কিন্তু শক্ত হইতে তো বলতে পারি যে না আপনি বলতে নো, আমি এটা 0 টলারেন্স, যে আমি এটা মানবো না। দেখেন কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে ওনারা 3টা বাজে অফিসে যান, তো এটা তো 1-2 দিনের ব্যাপার না। আবার কোনো কোনো উপদেষ্টাকে আমরা দেখি যে ওনারা একদম 8:30টায় 9টা অফিসে চলে আসেন, ঠিক আছে, তাহলে তারতম্য তো আছে। তাহলে যিনি 9টায় আসেন, যিনি 8টায় অফিসে চলে যাচ্ছেন, যিনি কাজগুলো সঠিকভাবে করছেন, ওনার অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত না? আর যিনি আসছেন না, যার ফাইল জমে যাচ্ছে, যার জায়গায়, তারও তো একটা নিন্দা বা তারও তো একটা ইয়ে পাওয়া উচিত। তাহলে আমি বলছি যে প্রোক্লামেশন যে একেবারে সাথে সাথে দিয়ে দিতে হবে, আমি এটা বলি না। প্রোক্লামেশন সবার সাথে, সবার স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন। যেমন আমি আপনাকে বলি, আজকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে সাবেক সেনা কর্মকর্তারা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আমি অ্যামেজড হয়ে গিয়েছি ওনাদের ভূমিকা দেখে। ওনারা কি করেছেন, ওনারা যে অবদান রেখেছেন, ওনারা সৈনিকদেরকে, ওনারা ছাত্রদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন আর্মিরা তোমাদের মুখোমুখি হবে, গুলি করতে আসবে, তখন তোমরা বলবা এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার। দেখেন, যখনই তোমরা এই স্লোগান দিবা, তখন তোমাদের দিকে আর গুলি করবে না আর্মিরা, তারা মনে করবে তোমরা তো ওদেরকেই চাচ্ছ। দেখেন টেকনিক্যালি কি বুদ্ধিটা দিয়েছে তাদেরকে। আজকে আমি শুনে অবাক হলাম, তারা বলল যখনই আর্মির গাড়ি আসলো গুলি করার জন্য, তখন ওরা স্লোগান দিয়ে উঠলো এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। সাথে সাথে ব্যারেলগুলো নেমে গেছে এবং আর্মি আর মানুষের মধ্যে মানে ওই, এখন আমি যদি, আপনি আমার উপর খুব ক্ষুব্ধ হয়ে আছেন, আমি যদি বলি মানে এই মুহূর্তে জেসিনকে খুবই সুন্দর লাগছে, তখন তো আপনি স্বাভাবিক আমার উপর একটু ক্ষুব্ধতা আপনার কমে যাবে, তাই না? তো ওনারা বলছেন আমরা এই বুদ্ধিটা তাদেরকে দিয়েছি, এবং তখন দেখা গেছে আর্মি আর ছাত্ররা সব একাকার হয়ে গেছে। তখন যখন আর্মির ব্যারল একবার যখন নেমে যায়, আর্মি যখন একবার জনতার সাথে মিশে যায়, তখন তো আর সেখানে আর মানে বুঝেন তো যে কি হয়ে যায় তখন। এই যে ওনাদের অবদানটা, ওনারা বলছেন আমাদের এই অবদানটা কেউ কি বলছে কোথাও? তো আমি সাথে সাথে আমার একটা টেলিভিশনে আমার লাইভ প্রোগ্রাম ছিল, আমি সেখানে দাবিটা তুলেছি যে এই জুলাই ঘোষণাপত্রে এই লোকদের নামও বলা উচিত যে সাবেক সেনা কর্মকর্তারা একটা ব্রিজের ভূমিকা রেখেছিল বলেই ওই দিক থেকে সেনাবাহিনী চাপে পড়েছিল, তারাও জনগণের বিরুদ্ধে যায় নাই। আর এদিকে সেনাবাহিনীর কর্মকর্তারা যখন মাঠে থাকে তখন সাধারণ জনগণ তো একটা সাহস পায়, তাই না? রাইট রাইট। সাবেক সেনা কর্মকর্তাদের কথা যেটা বললেন সেটা তো ডেফিনেটলি অনস্বীকার্য, যারা তাদের এই ভূমিকাটা আমাদের মেনে নিতেই হবে, গুরুত্ব দিয়ে তাদের যেটা প্রাপ্য সেটা দিতে হবে। এবং পাশাপাশি সেনাবাহিনীতে তারা যারা তখন কর্মরত ছিলেন তাদেরকেও তাদের ডিউ রেসপেক্ট তখন বলেছিল যে আমরা তো সেনাবাহিনীর সরকার চাই না,
বলছে না এটা তোমরা টেকনিক্যাল কারণে বলবা, আর্মিকে নিউট্রাল করার জন্য, ওরা যেন তোমাদের দিকে গুলি না করে। তাহলে এই যে একটা বুদ্ধি দেওয়ারও তো একটা ব্যাপার থাকে, আন্দোলনের সব তো একটা গণ অভ্যুত্থান তো মানে ছোট ছোট অনেক কিছুর সংমিশ্রণে হয়, তাই না? রাইট। এখন সেনাবাহিনীর প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে আমাকে একটু আনতেই হবে এই বিষয়টা যে সেনাবাহিনীতে এমন কর্মকর্তাও আছে যেটা আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে, তো এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো এরকম কর্মকর্তা যে আরও নেই, এটা আমরা কি করে বুঝবো? আপনার কি মনে হয় সেক্ষেত্রে একটা সংস্কার আমরা দাবি করতে পারি কিনা? না, এটা তো আমাদের অনেক পুরনো দাবি ছিল, আমরা এটা বলেছি। শুধু তো আর্মি না, নানা ধরনের লোকেরা নানা কর্মের সাথে জড়িত আছে, এবং এই যে যারা অ্যাবসেন্ট আছে, আমরা এখনো জানি না কোন কোন পুলিশরা কাজে জয়েন করে নাই, ঠিক আছে, কোন সেনা সদস্যরা আবার কাজে ফিরে নাই, কোন র্যাব সদস্যরা ফিরে নাই, এগুলো কিন্তু এখনো আমাদের কাছে কোনো কিছু পরিষ্কার তথ্য নাই। এগুলো কিন্তু জনগণের জানার আগ্রহ আছে। 2 নম্বরে আপনি যেহেতু কথাটা তুলেছেন, বলছি যে দেখেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা পালিয়ে যায়, বা আপনি দেখেন পাকিস্তান সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করেছে, তাহলে ওই 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 জায়গাটা ফাইনাল। পাকিস্তান কিন্তু আর বাংলাদেশে ফিরে আসে না, আর বাংলাদেশে তার হেজিমনি বা তার যে লেগেসি, এটা কিন্তু ডেড হয়ে গেছে। আওয়ামী লীগের এই পতন মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সে যেহেতু আত্মসমর্পণ করে নাই পাকিস্তান সেনাবাহিনীর মতো, সে অলরেডি পালিয়ে গেছে, এটা আত্মসমর্পণের চাইতেও খারাপ। হ্যাঁ, আত্মসমর্পণ করা মানে তো আপনার একটা গ্লোরিফাই করলেন যে না, আমি ঠিক আছে, আমি সরি, আমি আত্মসমর্পণ করলাম, বিচারের মুখোমুখি হতে আমি বিচারের মুখোমুখি হলাম। আর আওয়ামী লীগ যেটা করেছে, সে পাকিস্তানিদের চাইতেও খারাপ করেছে, সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে এই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় ওরা গণতান্ত্রিকভাবে আবার ক্ষমতায় ফিরে এসেছে, এটা পাবেন না। হ্যাঁ, তাদেরকে সন্ত্রাসবাদ, গুপ্ত রাজনীতির মধ্য দিয়ে আবার ফিরে আসতো। আওয়ামী লীগ কিন্তু ওই পথে যাচ্ছে, এবং এটা অনেক ভুল। রাইট।